নার্সিং ভর্তি পরীক্ষার্থীদের জন্য এই ক্লাসগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে আমরা সিরিজ তোমাদেরকে কমপ্লিট করা দিচ্ছি, প্রস্তুতিটা তোমাদেরকে কমপ্লিট করা দিচ্ছি। ক্লাস মোটেও মিস দেওয়া যাবে না। চলো আমরা আমাদের ক্লাস শুরু করতেছি, তবে খুবই গুরুত্বপূর্ণ একটি ছোট্ট বিজ্ঞাপনের পর। তোমার নার্স হওয়ার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হওয়ার জন্য শুধুমাত্র একটি কারণই যথেষ্ট, তা হচ্ছে সঠিক গাইডলাইন না পাওয়া। যদি ব্যর্থ না হতে চাও তাহলে অবশ্যই মেন্টরদের গাইডলাইন নেওয়া অনিবার্য। ফার্স্ট সেকেন্ড থার্ড টাইমারদের জন্য আমরা নিয়ে এসেছি এমন একটি কোর্স যা ইতিমধ্যে শিক্ষার্থীদের বিশ্বাস অর্জন করেছে এবং হয়েছে আস্থার প্রতীক। এই কোর্সের সব থেকে বিশেষ সুবিধাগুলো হলো আমাদের কোর্সে ভর্তি হলে একটি টাকারও এক্সট্রা বই বাজার থেকে কিনতে হবে না। সব সাবজেক্টের কম্প্যাক্ট বইগুলো আমাদের কোচিং থেকেই দেওয়া হবে। মনে রাখবে, তুমি সেই কোর্সে এনরোল করছো যেখানে অলরেডি অসংখ্য শিক্ষার্থী সফল হয়েছে। তাদের রিভিউগুলো দেখলেই বুঝতে পারবে। চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের কথা শুনে ভর্তি হও। ভাইয়ারে একটা বই এবং ভাইয়ার ক্লাসগুলোই যথেষ্ট। কাপাসিয়া, গাজীপুর। এমএন মাস্টার নার্সিং কোচিং সেরা, নার্সিং ইনস্টিটিউট, কিশোরগঞ্জ। হাতে সময় ছিল মাত্র 1.5 মাস। নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, যশোর। ঠিক এরকম অসংখ্য রিভিউ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, অসংখ্য চান্সপ্রাপ্ত স্টুডেন্টদের রিভিউ। আমাদের বই, বড় টিচার প্যানেল, এক্সাম ব্যাচ, রুটিন, রিভিশন, এই সব কিছু এমন একটি কোর্সের মধ্যে পাচ্ছ যে কোর্স ফি তোমাকে অবাক করতে বাধ্য। একদম রিজনেবল, যেন তোমরা সবাই এনরোল করতে পারো। এরপর যদি ক্লাস কোয়ালিটি নিয়ে সন্দেহ থাকে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো, ডেমো ক্লাস দেখো, নিজে বিবেচনা করো। এই কোর্সে আরো অসংখ্য সিক্রেট ফ্যাসিলিটিস আছে যা অন্য কোথাও নেই। বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো, আমাদের কোর্স সম্পর্কে সেখানে বিস্তারিত জানানো হবে। আবারও বলি, মনে রেখো, এই কোর্সে ভর্তি হলে পরবর্তীতে প্রিপারেশনের জন্য এক্সট্রা একটি টাকাও খরচ করতে হবে না। 01797710326 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে জেনে নাও বিস্তারিত। বিগত ক্লাসে আমরা অর্ধেক অংশ করেছিলাম, আজকের ক্লাসে আমরা বাকি অর্ধেক করব। সন্ধির যে প্রথম পার্টটা আছে, এইটা তোমাদেরকে আমাদের যে চ্যানেল রয়েছে সেই চ্যানেল থেকে দেখে নিতে হবে। ওইখানে বেসিক সহ আমরা প্রথম অংশটা আলোচনা করেছি। আজকে আমরা দ্বিতীয় অংশ আলোচনা করব। আমরা তৎসমের ব্যঞ্জন সন্ধি সম্পর্কে এবং বিসর্গ সন্ধি সম্পর্কে আলোচনা করে শেষ করে দেওয়ার চেষ্টা করব। চলো আমরা শুরু করতেছি। তোমরা জানো যে আমরা মনি চৌধুরী স্যারের বইটা ফলো করতেছি, যেহেতু এইটা পুরো দেশের স্টুডেন্ট দেখবে, সো সবার কাছে আমার বই নাও থাকতে পারে। তাহলে চলো শুরু করতেছি। ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে প্রথমে আমাদেরকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে আমাদেরকে প্রথমে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, আমরা এখানে বেশ কিছু রুলস পাবো, ঠিক আছে, কিন্তু এইগুলো আমাদের জন্য একদম ইজি হবে। তোমরা একটু ভালো করে খেয়াল করো। শুরুতে যেটা, এই যে দিগন্ত, নিযন্ত, সরানন, আমরা এই জিনিসগুলো একটু অন্য জায়গা থেকে শিখবো। চলো এগুলোকে আমরা একটু অন্য জায়গায় নিয়ে নিই। এই যে এখানে আমরা ওইগুলাই ওই সেম জিনিসটা কিন্তু কাট করে নিয়ে ফেলেছি। এখন তোমরা খেয়াল করে দেখো, এইখানে আমরা একটা বর্গ দেখতে পাচ্ছি। এই বর্গটা আসলে কি জিনিস? তোমরা যারা অলরেডি বিভিন্ন জায়গায় ক্লাস করেছো বা আমার ক্লাস করেছো কিনা জানি না, এটা হচ্ছে বর্গটা কেমন দেখো, কচটতপ। এই যে কচটতপ দেখতে পাচ্ছ, 5টা বর্ণ মিলে একটা বর্গ গঠিত হয়। ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয়, জ, ঝ, ঞ। শুরুতে কচটতপ হয়, তারপরে মোটমাট 5টা হয়, 5টা মিলে একটা বর্গ হয়। তো এটা হচ্ছে বর্গ। এটা একটা বর্গ, এটা একটা বর্গ, এটা একটা বর্গ। আর কর্নারে কিন্তু 19 শট যেটা আছে, ওই 19 শটটা কিন্তু লিখতে ভুলো না। কেন লিখতে ভুলবো না সেটাও পরে বলতেছি। আর ছোট করে একটা কথা বলতেছি, যে ত আর তার পাশে যেটা রেখেছে সেটার নাম হচ্ছে খণ্ডত। খণ্ডত মানে কি জানো? তয়ের খণ্ড। বুঝতে পারছো? সন্ধির সময় আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে। এবং ডয় শূন্য র, এই যে ব্রাকেট দিয়ে লিখে রাখছি ডয়ের পাশে, ঢয়ের পাশে লিখে রাখছি ঢয় শূন্য র। তো আমরা এই জিনিসটাকে এরকম করে সাজায় নিলাম। এই বর্গটাকে তোমার জানা লাগবে। বর্গটা কেমনে করবা? এই যে শুরুতে লিখে নিবা কচটতপ, তারপরে 5টা, ক থেকে সিরিয়াল বাই সিরিয়াল লিখে যাবা, চ থেকে সিরিয়াল বাই সিরিয়াল লিখে যাবা। এমনি করে আমরা বর্গটার কর্নারে 19 স্বর দিব, তয়ের পাশে এই যে এরকম খণ্ডত দিব, ডয়ের শূন্য র, ঢয় শূন্য র। তো এটা বর্গ, এটা খালি এই সন্ধির জন্য নয়, পুরো ব্যাকরণ পড়ার সময় আমাদের লাগবে। বর্গ যদি না পড়ে, ধ্বনি তত্ত্ব পড়ার সময় তোমাদেরকে এই বর্গটা আমি শিখাইছি। আচ্ছা, এখন দেখো তো ওই রুলসের ক্ষেত্রে আমরা মনে রাখবো একটা জিনিস, বইয়ে লিখে রাখো, 3 সমান সমান 1। 3 সমান সমান 1 কেন? দেখো এখানে দেখতে পাচ্ছ গ। গ কিন্তু এই যে 3 নাম্বার বর্গে আছে, এবং 3 নাম্বার বর্গে যদি গ থাকে তাহলে এর পাশাপাশি সোজাসুজি যেটা আছে, এই যে ক, সন্ধি বিচ্ছেদের সময় আমরা ওটা লিখবো। দেখো দিক যোগ ওই যে বাকি যেটা থাকে, দিগন্ত ছিল না, দিক আমরা নিয়ে ফেলছি, দিগন্ত, অন্ত, অন্ত বাকি থাকে, আমরা অন্ত দিয়ে ফেলছি। নিযন্তর সময় দেখো নিজ, বর্গীয় জ আছে, এই যে বর্গীয় জটা কিন্তু 3 নাম্বার, তাই না? আমরা জানি তো 3 সমান সমান 1, তাহলে ওইটার একে কি আছে? চ আছে, এই জন্য নিচ প্লাস অন্ত। ঠিক তেমন সরানন, দেখো ডয় শূন্য র আছে, ডয় শূন্য র দেখতে পাচ্ছ, এটা কিন্তু 3 আছে, তাই না? 3 সমান সমান 1, তাহলে শর্ট ট নিতে হবে, শর্ট যোগ আনন, সরানন। তারপরে তদবধি দ, দয়ের পাশাপাশি গেছে এই যে দেখো খণ্ডত, এই যে খণ্ডত, তদ যোগ অবধি। ঠিক আছে? ঠিক একইভাবে আমরা এইগুলা করব। আচ্ছা, এইটাও কিন্তু এই যে দেখো বাগদান, ষড়যন্ত্র, উদ্ঘাটন, উদ্যোগ, হ্যাঁ, তারপরে উদ্বন্ধন, তদ্রূপ, এই জিনিসগুলো সবগুলোই আমরা ওই রুলস অনুযায়ী করতে পারি। 3 সমান সমান 1 মাথায় রাখতে হবে। এখন তোমাদের একটা ছোট প্রশ্ন আসতে পারে যে এই যে নিচে দেখতে পাচ্ছ যে হসন্তর, এই হসন্তরটা কেন দিতে হচ্ছে?
এইটা নিয়ে বিস্তর আলোচনা আছে। তবে আমি যদি সংক্ষেপে তোমাদেরকে আপাতত বলতে চাই, তাহলে তোমাদেরকে খেয়াল রাখতে হবে এরকম করে। দেখো, প্লাসের এই পাশে একটা অংশ, এই পাশে একটা অংশ। তো প্লাসের এই পাশে যে অংশটা আছে না, এটার এই যে বর্ণটা যেটা আছে, এটার সাথে যদি কোনো আকার, হ্রস্ব ইকার, একার, হ্যাঁ, আকার ওকার কিছুই যদি না থাকে, সেক্ষেত্রে আমাদেরকে হসন্ত দিতে হয়। যেমন এই যে দেখো, শুভ, বাক, শট, দেখতে পারতেছো? আচ্ছা, এটার নিচে তো আর হসন্তর হবে না, সেটা তো জানো। তাহলে বুঝতে পারলা, প্লাসের এই পাশের অংশে যদি কোনো আকার ওকার মানে কোনো কার না থাকে, সেক্ষেত্রে আমরা সেখানে হসন্তর দিই। তো পরীক্ষায় কখনো কখনো আসে যে বাগদানের সন্ধি বিচ্ছেদ কোনটা, একটাতে হসন্তর থাকে আর একটাতে হসন্তর থাকে না, হসন্তরটা উত্তর করতে হবে। কখনো কখনো এমনও হয় যে হসন্তর দেয় নেই, অপশনেই নাই, তাহলে হসন্তর না দেওয়া যেটা আছে ওইটাকে উত্তর করে দিবার সমস্যা নাই। হসন্তর থাকাটা সবসময় একদম ফরজ, বিষয়টা এরকম না। তাহলে 3+1 করলে আমরা এই রুলসটা কিন্তু করে ফেলতে পারতেছি, নিজ যোগান্ত। এভাবে বুঝতে পারছো এটা কেমনে করে? আচ্ছা, আশা করি জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা যে পরের রুলসটা, সেই পরের রুলসটাতে যদি একটু যাই, দেখো এখানে 1 নম্বরটা আমরা করে ফেলতে পারলাম। এরপরে 2 নম্বরে আসো। আচ্ছা, 2 নম্বরটা আমরা একটু পরে করব। আপাতত এই জিনিসটা একটু দেখো, এই জিনিসটা একটু দেখো। তুমি জাস্ট একটা জিনিস মুখস্থ রাখবা ভাইয়া, এত কিছু পারার জন্য তোমাকে জাস্ট একটা জিনিস মুখস্থ রাখতে হবে। সেটা হচ্ছে সজ্জন। এই যে দেখতে পাচ্ছ সজ্জন, সজ্জনের সন্ধি বিচ্ছেদ কি তুমি তোমার ব্যাসে থেকে করতে পারতেছো না? সৎ যোগ জন, মানে ভালো যে জন তাকে সজ্জন বলা হয়, সৎ যোগ জন। এইখান থেকেই আমরা একটা শিক্ষা পাবো, সেই শিক্ষা দিয়ে অনেকগুলা কমপ্লিট করতে পারবো। যেমন দেখো, আমি বুঝলাম যখন থাকতেছে বর্গীয় জয় জ, মানে এরকম করে জয় জ লয় ল পয় প, এরকম যখন থাকতেছে, তখন আমাদেরকে সৎ যোগ জন করতে হইতেছে। সন্ধি বিচ্ছেদ মুখস্থ আছে? আচ্ছা, এখন তোমাকে বলে দেই, ওনারা যেটা বলছে যে ত ও দ এর পরে বর্গীয় জ এবং ঝ থাকলে ত ও দ এর স্থানে বর্গীয় জ হয়। আসলে বলছে কি, যে দেখো এই যে ত ও দ এর পর যখন সন্ধিতে ত বলবে না, ত বলতে বুঝে নিবা যে এই যে খণ্ড ত, ঠিক আছে? আচ্ছা, তো দেখো ত আছে, বর্গীয় জ আছে, আর সেজন্য আমরা বর্গীয় জয় জ করে ফেললাম। তবে একটা কথা মাথায় রাখবা, এখানে না হয় এটা হয়েছে, কখনো কখনো এমনও হইতে পারে যে ধরো যে এখানে দ আছে, এখানে দ আছে, হ্যাঁ, এখানে এই যে এই জায়গাটাতে খণ্ডত্বের জায়গাতে দ আছে। আবার এই যে আমরা যেমন এখানে বর্গীয় জ পাইছি, এখানে ঝও থাকতে পারে। এটা ওনারা বলছে, এর বেশি কিছু না, ঠিক আছে? এটা রুলস। বর্গীয় জ আছে এখানে, এখানে ঝ থাকতে পারে। এই একটা জিনিস খেলে মনে রাখো, সজ্জন শত যোগজন, ঠিক আছে? এখানে তো আমরা খণ্ডত্ব দেখতে পাচ্ছি, এখানে দও হইতে পারে, জনের জায়গায় ঝও হইতে পারে। আচ্ছা, এখন তুমি কেমনে বুঝবা কখন এই খণ্ডত্ব হবে আর কখন দ হবে? এইটা তুমি অর্থ দিয়ে বুঝতে পারবা। তোমাদেরকে আগের ক্লাসে আমি বলেছিলাম, সন্ধি বিচ্ছেদ হয় এমন একটা বিচ্ছেদ যে বিচ্ছেদে দুই পাশের অংশেরই অর্থ থাকবে। যেমন তুমি যদি বলতা যে ভাই আমি সৎ লিখবো না, আমি এখানে লিখবো সদ যোগ ঝন, অর্থ কোনো আছে না? ঝনের অর্থ আছে না সদের অর্থ আছে? এ থেকে আমরা বুঝলাম যে আমাদেরকে অর্থ অনুযায়ী বুঝে নিতে হবে যে কখন আমরা দ দিব, কখন আমরা ঝ দিব, ঠিক আছে? ঠিক যেমন নিচের উদাহরণটা দেখো, কুজ্ঝটিকা, এখানে কুত, এই যে দেখো কয়ের অসু আর ত, এইটার কোনো অর্থ নাই, এই যে কুত আর ঝটিকা। ঠিক তেমনই বিপদ, এখানে যদি আমরা খণ্ডত দিতাম, আমরা যদি দনাদি খণ্ডত দিতাম, তাহলে কোনো অর্থ থাকতো না। এই জন্য আমরা বিপদ যোগ জাল লিখেছি। তো এই সবগুলা মিলে কিন্তু কি হয়ে যাচ্ছে দেখো তো, এই সবগুলা মিলে বর্কিত জয়জ হয়ে যেতেছে, এখানে বর্কিত জয়জ হয়ে যেতেছে, তাই না? আচ্ছা, এটা তো বুঝছো। তাহলে আমরা কিভাবে এই যে জয় জ লয় ল পয় প হচ্ছে, এগুলো আমরা বুঝতে পারছি, তাই না? খণ্ডত অথবা দ হচ্ছে, আর এই পাশে বর্গীয় জ অথবা ঝ হচ্ছে। এইটার সাথে কিছুটা সম্পর্কিত এই যে দেখো বিপদচয়, দেখতে পাচ্ছ? বিপদচয়। তো বিপদচয়ের ক্ষেত্রেও আমরা ওই একই নিয়ম, দেখো নিয়মটা এখানে কি বলছে, এখানে যদি এই যে সৎ চিন্তা, দেখো প্রায় সেম সেম নিয়ম। আমরা এখানে বর্গীয় জয় জ পড়ছি না, আমরা এই বর্গীয় জয় জ দিয়ে, এই বর্গীয় জয় জ দিয়ে আমরা এখন কি কি কমপ্লিট করবো জানো? চয়ে চ কমপ্লিট করবো, একই নিয়ম। আবার আমরা চয়ে ছ যেটা আছে, আবার যে চয়ে ছটা আছে, ওইটাও প্রায় সেম নিয়ম, আমরা এইগুলো কমপ্লিট করতে পারবো। দেখো এই সৎজন এটা তো হয়েছে, এখানে তারা কি রুলস বলছে দেখো, বলছে যে সৎ চিন্তা, সৎ যোগ চিন্তা, সৎ যোগ চিন্তা, মোটমাট হচ্ছে কি বলতো, হচ্ছে সৎ চিন্তা। ওকে, সৎ চিন্তা। তো তারা এখন বলছে যে এখানে যে যে ত হইতেছে না, এখানে এখানে ত হইতেছে, এখানে দ হইতে পারে। আবার এই যে চিন্তার এই যে এখানে যে আমরা চ দিছি, এখানে ছ হইতে পারে। মানে এই নিচের রুলস এর মতো, এখানে যেমন খণ্ডত আর দ হইতে পারে, এখানে খণ্ডত দ, এখানে জ আর ঝ হইতে পারে, জ ঝ চ ছ, জ ঝ চ ছ। বুঝতে পারছো? একই নিয়ম হইলে কি হবে বলতো, এই যে সৎ চিন্তা, তাহলে হইলে সৎ চিন্তা, ডবল হয়ে গেছে। দেখো উচ্ছেদ, ওই চয় ছর ক্ষেত্রেও সেম রুলস, চয় চ যা হবে চয় ছয়ের ক্ষেত্রেও প্রায় সেম রুলস, বুঝছো? তারপরে দেখো বিপদ ছায়া,
বিপদ ছায়া তো কি হইতে পারে না, বিপদ ছায়া, ওই বিপদ ছায়া, বিপদ যোগ ছায়া। বিপদের সময় আমরা চিন্তা করতেছি বিপ, আমরা তো এই পাশে খণ্ডত বসাতে পারি, দ বসাতে পারি। তো খণ্ডত তো আমরা বসাবো না, কারণ এইখানে হচ্ছে আমাদের খণ্ডত বসালে বিপদের কোনো অর্থ নাই। সো আমরা এখানে ইচ্ছা করেই দ বসাইলাম। যোগ, এখন দেখো আমরা এখন চ বসাইতে পারি, ছ বসাইতে পারি। আমরা ছায়া বসাইতে পারতাম, আমরা ছায়া বসাবো না, কারণ ছায়া এটার কোনো অর্থ নাই। আমাদেরকে দিতে হবে হচ্ছে ছায়া, বিপদ ছায়া। এই হয়ে গেল, এইটাই এইটাই আর কিছু না। তাহলে চয়ে ছ বর্গীয় জয় জ, এটার রুলস জানতে পারলা? আশা করি তোমাদের এই রুলসটা ক্লিয়ার হয়ে গেছে। এখন এইদিকে আসো, এই যে দেখো উচ্ছ্বাস সাথে একটা ব লাগাই দিছে, প্যারা নাই, একই রুলস। দেখো এগুলোর কিছু এক্সাক্ট রুলস আছে বুঝছো, কিন্তু আমরা ওইদিকে যাইতেছি না, কারণ আমরা হইতেছি অ্যাডমিশন ক্যান্ডিডেট। মানুষ 4 মিনিটে যেটা করে আমাদেরকে 2 মিনিটে করতে হবে, বাকি 2 মিনিট আমরা অন্য পড়া পড়ে ওইখান থেকে মার্ক গেইন করতে পারবো, বুঝতে পারছো? তো এরপর দেখো ডয়েডো দিছে, ডয়েডোরও সেম রুলস। তারপরে দয়েধ দিছে, দয়েধরও প্রায় সেম রুলস, ঠিক আছে। তবে খালি খেয়াল রাখতে হবে একটা জিনিস, যে উদ্ধার পদ্ধতি এগুলো একটু তোমরা দেখে নিবে, যে এরূপ দিয়ে যেগুলো দেওয়া আছে না, এগুলা উদ্দিন, বৃহৎ ডঙ্কা, হ্যাঁ, তযোগ ড। তো এই জিনিসগুলো তোমরা একটু দেখে নেবে, যে খণ্ডত দিছে, যাই হোক ওই সেম রুলস আর কি, উৎ যোগ দিন, সেম সেম দেখে নিও। আচ্ছা, এখানে দেখো উল্লাস, লয় ল দিছে, উৎ যোগ লাস, ওই সেম নিয়ম। এখন এখানে একটা ব্যাপার আছে, কিছু কিছু চয় চ আছে, সরি চয় ছ আছে, যেগুলা মানে বিচ্ছেদটা কিরকম দেখো, একচ্ছত্র। আমাদের কেমন হওয়া উচিত ছিল, আমরা যে নিয়মটা একটু আগে পড়লাম ওইখানে এরকম হওয়ার কথা ছিল, একত যোগ ছত্র এরকম হওয়ার কথা ছিল, তাই না? বাট বিষয়টা এরকম না। এই যে দেখো এইটা আর এটাকে জাস্ট সিম্পলি ভাগ করে দিছে, কথা ছলে, পরিচ্ছদ, ঠিক আছে, অঙ্গ ছেদ, আলোক ছটা, প্রতিযোগ ছবি, ঠিক আছে, এরকম ভাবে, মুখ যোগ ছবি, দ্যাটস ইট, এরকম হবে। তো এইগুলো একটু আলাদা, কয়েকবার একটু রিভিশন করে নিবা যে কোনগুলো আসলে এই সিস্টেমে হচ্ছে। আমার এইগুলো পড়া লাগে নাই পার্সোনালি, কারণ আমি দেখেই বুঝতে পারতেছি যে এখানে আমি অঙ্গত যোগ ছেদ এটা লিখতেই পারি না, কারণ এটার কোনো অর্থই নাই। তাহলে আমি ওই খণ্ডতর রুলস কেন এখানে ইউজ করব? আমি কি তোমাকে ব্যাপারটা বুঝাতে পারতেছি? আশা করি তুমি বুঝছো। তাহলে এই পর্যন্ত আমাদের রুলস ক্লিয়ার, এরপরে আসো। আচ্ছা, এইবারে তুমি চিনতে পারতেছো কিনা? আচ্ছা, এটা তো পড়ছি আমরা, সজ্জন বৃহৎ এ পর্যন্ত পড়ছি। এই যে বাগদান, ষড়যন্ত্র, উদ্ঘাটন, এটা কোন রুলস মনে পড়তেছে? এই যে একটু আগে যে তোমাদেরকে এই যে এখানে দেখালাম 3 সমান সমান 1, ওইখানে এই যে এটা আগে নিয়ে নিয়েছিলাম আমি, এই যে বাগ যোগদান, ষড়যোগ যন্ত্র, উদ্যোগ ঘাটন, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখন আমরা একটু নিচের দিকে আসি। এরপরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এরূপ দিয়ে যে রুলস গুলো দেওয়া আছে, এরূপ দিয়ে যে রুলস না সরি এক্সাম্পল গুলো দেওয়া আছে, সেগুলো কিন্তু তোমাদেরকে করে ফেলতে হবে। এরপরে দেখো, এরপরে কি বলছে, এখন তোমাদেরকে আমি একটা রুলস শেখাই। এখানে আমি আগে এটা তোমাদেরকে শেখাবো। দেখো এখানে কি বলছে। আচ্ছা, এটা তোমরা মনে রাখবা যে বর্গের 5 নাম্বার, বর্গের 5 নাম্বার, বর্গের 5 নাম্বার সমান সমান আমরা লিখবো হচ্ছে ম। এটা একবারে আমরা মানে একদম মুখস্থ রাখতে পারি। বর্গের 5 নাম্বার সমান সমান ম। বর্গের বর্গের 5, বর্গের 5 সমান সমান ম লিখবো। যেমন ধরো যে এই যে সংখ্যা আছে না, 19 স্বর, হ্যাঁ, তারপরে যে ইয় চ এগুলো দেখছো না, তারপরে দন্তন্য, দন্তন্য তো এগুলো এগুলো কোথায় দেখো তো, আমি তোমাদেরকে একটু যদি দেখানোর চেষ্টা করি, এগুলা কোথায়? এগুলা হচ্ছে এই যে এই জায়গাতে, সরি এই যে এখানে দেখো, বর্গের 5 নাম্বার দেখতেছো, ও ইয়, মূর্ধন্য, দন্তন্য, ম, 19 স্বর, এগুলো কি? এগুলো হইতেছে বর্গের 5 নাম্বার। আর বর্গের 5 নাম্বারে যদি থাকে, তাহলে সেটা যখন আমরা লিখবো তখন আমাদেরকে ম দিতে হবে, তখন আমাদেরকে ম দিতে হবে। যে দেখো সংখ্যা, সমযোগকা, ম দিছি আমরা, সমচয়, সমযোগ চয়, এগুলো বর্গের 5 নাম্বার নাই। যে ইয় যোগ চয়, যে দন্তন্য যুক্ত, দন্তন্যটা কি 5 নাম্বারের মধ্যে না পড়ে না, 5 নাম্বার বর্গ। ঠিক একইভাবে সন্ধান, সন্ন্যাস, সম্মান, কিন্নর, সন্দর্শন, কিম্ভূত, এই সব কিছুই আমরা ওইভাবে কিন্তু পড়ে ফেলতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমাদের আর কিছু জানার নাই। এখন একটা জিনিস হইতেছে, ওই যে তোমাদেরকে বলে রাখছিলাম মনে আছে, 19 স্বর, 19 স্বর থাকলে 19 স্বরটা 5 নাম্বারের মধ্যে পড়ে, তোমাদের কি মনে আছে? এই যে দেখো 19 স্বর কিন্তু পড়তেছে 5 নাম্বারের মধ্যে। আর আমি তোমাদেরকে ভাইয়া মাত্রই বললাম যে 5 নাম্বার যদি থাকে, 5 নাম্বার বর্গের হইলেই আমরা সেটাকে কি করে দিচ্ছি, ম করে দিচ্ছি। এই যে দেখো সংরক্ষণ, এটাকে ম করে দাও, সম যোগ বাকিটা আছে রক্ষণ, সংসার, সম যোগ সার, সংশয়, ম বসা দিছি সংশয়, ঠিক আছে, সংযোগ সয়। আচ্ছা, এটাই ছিল আমাদের বলার। এখন চলো আগের রুলসটা পড়াই, কেন এটা আমি আগে পড়াই নাই। তো আসলে আলহামদুলিল্লাহ এটাই হইতেছে টিচারের আর কি উপকারিতা, যে আমি বুঝতেছি তোমার কোনটা কিভাবে পড়া উচিত।
কারণ এই জিনিসগুলো আমি অনেকবার পড়াই, স্টুডেন্টদের পড়ায় পরে আমার মুখস্থ হয়ে গেছে। তো তোমার মাথায় এটা আমার পুশ করে দেওয়া একদম মানে বা হাতের কাজ আর কি, সরি ডান হাতের কাজ, মাথায় বা হাত কেন দেবো। আচ্ছা ঠিক আছে। এখন দেখো, এখন একটা সমস্যা আছে। এখন সমস্যা হচ্ছে যে আহ, এই জিনিসগুলা এখানে দেখো, ও আছে 19 আর ইয় আছে, মূর্ধন্য আছে, দন্তন্য আছে, ম আছে। এখন তুমি কি বলবা? তুমি বলবা যে ভাইয়া দিক নির্ণয় বা দিক নির্ণয় যাই বলো না কেন, দিক নির্ণয় তন্মধ্যে বা তন্মধ্যে যাই বলো না কেন, আমরা এটাকে বিবেচনা করতেছি। তুমি বলবা যে ভাইয়া আপনি তো বলছিলেন যে আমাদেরকে ইয়া করতে হবে, যদি আমরা না 5 নাম্বার বর্গের দেখি, এই যে 5 নাম্বার চেনা যায়, 5 নাম্বার বর্গের দেখি, তাহলে আপনি বলছিলেন যে আমাদেরকে করে ফেলতে হবে কি, আমাদেরকে ম বসায় ফেলতে হবে। তাহলে আমরা এখানে কেন দিম প্লাস নির্ণয় করলাম না? শোনো, এখানে মাত্র মনি চৌধুরী স্যারের বইয়ে 2টা দেওয়া আছে, মাত্র এই যে দেখো 2টা দেওয়া আছে, 2টা না কয়টা, হ্যাঁ 2টা দেওয়া আছে। তো এই 2টার জন্য আমার মনে হয় না এই রুলস শেখানো প্রয়োজন, কিন্তু আমি জানি জন্য শেখানো লোভ হইতেছে। কেন শিখাবো না? এরকম আরো অনেকগুলো রুলস আছে, বুঝছো? এটা হইতেছে কেমন কি জানো, আমি তোমাদেরকে এই জিনিসটা একটু দেখাই, এই 2টা কেমনে হয়। তোমরা চাইলে এগুলো মুখস্থ করতে পারো, এগুলোর জন্য প্যারা নেওয়ার দরকার নাই। বাট আমি তোমাদেরকে যদি একটু এক্সট্রা বুঝাই দিতাম তাহলে আমার ভালো লাগতো, যে এই জিনিসটা কেমনে হচ্ছে সেটা একটু তোমরা বোঝো। এই যে জিনিসটা দিক নির্ণয়, এটা একটু তোমরা ভালো করে খেয়াল করো। এটা আমরা আসলে কি করতেছি, এইখানে ব্যাপারটা কেমন ঘটে দেখো। এখানে ব্যাপারটা ঘটে এই যে এরকম 5 5 1 5, ঠিক আছে? এই 5 ধরবে এইটাকে, এই 5 ধরবে এইটাকে। কিরকম ভাবে দেখো, এখানে কি কি আছে, ম আর দন্তন্য। দেখো, তুমি এখন বলবা যে ভাইয়া এটা আমরা ওই যে ওই ময়ের রুলসে ফেলালাম না কেন, 5 নাম্বার বর্গের হলে ম হয়, ওইটার রুলসে ফেলালাম না কেন? ওইটার আর এটার মধ্যে একটা পার্থক্য আছে। এটার পার্থক্য কি জানো? শব্দের মধ্যে একসাথে দুইটা 5 নাম্বার বর্গের থাকে। যেমন দেখো, এই যে ও আর দন্তন্য, এই যে দেখো ও আর দন্তন্য 5 নাম্বারে 5 5 দুইটা একসাথে থাকে। তার তন্মধ্যে দন্তন্য আর ম দুইটা একসাথে থাকে, যেটা কিনা ওই 19 স্বর যখন আমরা পড়লাম, মানে 5 নাম্বার বর্গের হলে আমাদেরকে ম বসাইতে হবে, ওই রুলসের মধ্যে এটা করবে না। ওই রুলস এরকম ছিল না যে দুইটা 5 নাম্বার বর্গের একই সাথে পাশাপাশি বসে, এরকম হবে না, এরকম হয় নাই। তাহলে এইটা হলো আমরা কি করবো, এই যে এই রুলস, এই প্রথম 5 ধরবে 1 কে, প্রথম 5 এখানে কি দেখো, এই যে ও, তাহলে ওর পাশাপাশি কি আছে দেখো তো, ক। এই জন্য আমরা দিক দিছি, দিক, দেখতে পাচ্ছ? আর পরের যে 5টা আছে সেই 5টা 5ই থেকে যাবে, ঠিক আছে? এই যে নির্ণয় দন্তন্য ছিল, দন্তন্যই থেকে গেছে। প্রথম 5 দেখো, এই যে তন্মধ্যে দন্তন্য, দন্তন্যর আগে কে ছিল, এই যে খণ্ডত, দেখছো? এই যে খণ্ডত, খণ্ডত বসে গেছে। আর পরের যেটা ম ছিল সেই ময়ের মতোই রয়ে গেছে। এটা হচ্ছে 5 5 1 5-এর রুলস, ঠিক আছে? এইটা তোমরা চাইলে মুখস্থ করতে পারো, আমি জানতাম বিষয়টা, এই জন্য তোমাদেরকে না বলে পারলাম না। আচ্ছা, এটা ক্লিয়ার। এখন চলো আমরা একটু আবারও স্যারের বইয়ে ফিরে যাই। ওইখানে স্যার আমাদেরকে আর কি কি দিতে চাইছেন। এটা হয়ে গেছে। এখন আমরা একটু নিচের দিকে যাই, এটা আমরা করে ফেলছি। এই যে এই জিনিসটা এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। সেটা হচ্ছে, দেখো তোমরা এখানে যেগুলো দেখতেছো, এই যে এটা কিন্তু ইয় যোগ চ, তাই না? এই যে ইয় যোগ চ, আবার এই যে এটা ইয় যোগ বর্গীয় জ। এগুলা কি হয় জানো? যেখানে ইয় থাকবে, আমরা যেরকম পড়তেছিলাম না যে নয়ে উপপদ অলোক, নয়ে মানে হচ্ছে না, ইও যেখানেই থাকবে তুমি সেখানেই ধরে নিবা যেটা না অর্থ প্রকাশ করতেছে। এই জন্যই কিন্তু এই যে দেখো সবগুলাতে না আসতেছে, যেহেতু এখানে এই আকার আসছে তাই না, এখানে দীর্ঘ আসছে তাই নি করছে। যাই হোক, না নি এগুলোর মধ্যে থাকবে, এটা আকার উকারের উপরে ডিপেন্ড করতেছে। কিন্তু যেহেতু এই যে এখানে হচ্ছে ইয়যোগ চ আছে তাই জাজ হইছে, এখানে কিন্তু হচ্ছে ইয়যোগ বর্গীয় জ আছে তাই রাজ হইছে, বুঝছো? এখন কেমনে হচ্ছে চ হচ্ছে আর কেমনে জ হচ্ছে সেটা তো আমরা বানানের উপরে ডিপেন্ড করতেছে। এই যে বানানের মধ্যে চ আছে তাই আমরা জাচ দিছি, বানানের মধ্যে বর্গীয় জ আছে তাই আমরা বর্গীয় জ দিছি। আর আমরা জানি যে ইয় থাকলে সেটা দন্তন্য হবে, মানে না হইতে পারে, নি হইতে পারে, এখানে কিছুই নাই তাই খালি দন্তন্য হইছে, বুঝছো? এইটাই, এটাই। আচ্ছা, আর এগুলা তৎকাল, খুত্তিপাশা, এগুলা আসলে মানে ওই যে আমরা যে আগে যে রুলসটা করলাম, এটার জন্য এক্সট্রা একটা রুলস আছে, সেই রুলসটা চাইলে দেওয়াই যাইতো। তবে অহেতুক এই দুইটার জন্য এক্সট্রা একটা রুলস দেওয়াটা আমার সমীচীন মনে হইতেছে না, আমরা এটা স্কিপ করলাম। এই কয়েকটা একটু দেখে নিও। আমরা একটু নিচের দিকে যাই, ও আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি। সেটা হচ্ছে কি, যে আমরা এর আগের ক্লাসে স্বরসন্ধি পড়ছিলাম না, ওইখানে নিপাতনে স্বরসন্ধির কিছু রুলস আছে। তোমরা মনি চৌধুরী স্যারের বই তোমরা নিজে থেকে দেখে নিও, আমি বিষয়টা ভুলে গেছিলাম, ওটা তোমাদেরকে দেখানো উচিত ছিল। হ্যাঁ, ওই জিনিসটা আমি তোমাদেরকে দেখাই নাই, ওইটা তোমরা একটু ভালো করে আহ ইয়া করে নিও। তো যাই হোক, আমরা পরেরটাতে যাই।
তো এরপরে যে রুলসটা আছে স্ক্রিপ্ট অনুযায়ী এটা মিলতেছে না, তাহলে চলো আমি একা একাই পড়াই। আচ্ছা, এরপরে দেখো, বর্গের প্রথম বর্ণ, বর্গের প্রথম বর্ণ সমান সমান আহ, এই যে দেখো তৎকাল, খুদ পিপাসা। আচ্ছা, এটা বাদ দিলাম নাকি, পড়াই ফেলাই। শোনো, বর্গের প্রথম বর্ণ, এই যে তৎকাল দেখতে পারতেছো, তৎকাল বর্গের প্রথম বর্ণ সমান সমান দ অথবা ধ হবে। এই যে এটা দেখো, এটা দেখতে পারতেছো, এটা কিন্তু বর্গের প্রথম বর্ণ, কারণ এটা হচ্ছে ত কিন্তু বর্গের প্রথমে ছিল। এটা কিন্তু ওই যে ত বর্গের প্রথমে ছিল, দেখো ত বর্গের প্রথমে ছিল। আমি তোমাদেরকে একটু যদি প্রুফ দেখাই, ওইখান থেকে আমরা দেখাইতে পারবো। আমি দেখাই দিই, না হলে তোমরা বিলিভ করবা না হয়তো বা। এই যে বর্গের প্রথমে দেখো দেখতে পাচ্ছ, তো বর্গের প্রথমে যদি প্রথম বর্ণ যদি হয় এইখানে, তাহলে আমাদের কি বসাইতে হবে? বর্গের প্রথম বর্ণ যদি হয় তাহলে আমাদেরকে দ অথবা ধ বসাইতে হবে। তখন দেখো দ অথবা ধ, এই যে তদের এখানে তো আমরা তত বসাইতে পারবো না, ততের তো অর্থ নাই, তদের অর্থ আছে, আমরা ওটা বসালাম। খুদ যোগ পিপাসা, দ অথবা ধ বসাইতে হবে। এখানে আমরা ধ বসাইছি, কারণ খুদের কোনো অর্থ নাই। ক্ষয় 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 রস্য, এই যে এটার কোনো অর্থ নাই, বুঝছো? এটার কোনো অর্থ না, আমরা খুদের অর্থ আছে, এই জন্য আমরা খুদ যোগ পিপাসা লিখছি। ঠিক একইভাবে এই যে বিপদ যোগ সংকুল, এটাও দেখতে পাচ্ছ। হ্যাঁ, বিপদ যোগ সংকুল। তো নিচেরটা হচ্ছে হৃদকম্প, হ্যাঁ, হৃদ দ। আশা করি এই জিনিসগুলো বুঝতে পারতেছো। হৃদ তো হবে না, ধ তো হবে না, কারণ হৃদের অর্থ নাই। হৃদের অর্থ আছে, এই জন্য আমরা হৃদ দিব, দ ইউজ করব। এগুলো ইজি জিনিস, এগুলো তোমরা বুঝতে পারতেছো আশা করি। আর এই যে নিচের যেটা দেখতে পারতেছো কৃষ্টি, আর যদি হয় বৃষ্টি, যদি বৃষ্টি হয় তাহলে বৃষ যোগ তি হবে, তি। আর কিন্তু ষষ্ঠ যখন হচ্ছে, থ হচ্ছে, দেখতে পাচ্ছ এক জায়গায় ত হচ্ছে আর এক জায়গায় থ হচ্ছে। কেন? যখন ট আর ঠ দুই ভাই, তাই না? ট ঠ যেমন দুই দুই ভাই, ত থ তেমন দুই ভাই। যখন ট ইউজ হচ্ছে তখন আমরা ট এর সাথে তকে দিচ্ছি, যখন ঠ ইউজ হচ্ছে ঠ এর সাথে আমরা থকে দিচ্ছি। যেমন এই যে ষষ্ঠ, এখানে এই জন্য আমরা থ দিছি, দেখছো? এর ছোট ভাইকে আমরা দিয়ে দিছি। ঠিক তেমনি ট এর জন্য আমরা দিয়ে দিছি তকে। বৃষ যোগ তি, ষষ্ঠ যোগ থ, দ্যাটস ইট। তাহলে আর কি কোনো রুলস বাকি থাকলো? আর কিন্তু কোনো রুলস বাকি থাকলো না, তবে ছোট একটা জিনিস বাকি থাকলো। বিশেষ নিয়মে সাধিত কতগুলো সন্ধি আছে, এগুলো হচ্ছে সেগুলা। আমার এইগুলো মুখস্থ, এবং মুখস্থ করতে আমার 5 সেকেন্ড সময় লাগছে। কিভাবে 5 সেকেন্ড সময় লাগছে দেখো, আমি কিভাবে মুখস্থ করছি। সংস্কার পরিষ্কার, সংস্কার পরিষ্কার, সংস্কার পরিষ্কার। আর একটা হচ্ছে উত্থান উত্থান উত্থাপন, উত্থান উত্থাপন, উত্থান উত্থাপন, সংস্কার পরিষ্কার। আর এই যে সংস্কার মনে থাকলে সংস্কৃতও মনে থাকবে, বুঝছো? সংস্কার মনে থাকলে সংস্কৃত মনে থাকবে, এগুলো বিশেষ নিয়মে সাধিত। আর এই যে নিপাতনের সিদ্ধ, নিপাতনের সিদ্ধটা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রত্যেকটা ওয়ার্ড তোমার মুখস্থ রাখা লাগবে, পরীক্ষায় প্রশ্ন আসবে যে নিচের কোনটি নিপাতনের সিদ্ধ। এই জন্য আমাদেরকে এই শব্দগুলো মুখস্থ রাখতে হবে, যার জন্য আমাদেরকে একটু কষ্ট করতে হবে, একটু ছন্দ মুখস্থ করতে হবে। তার মাধ্যমে আমরা এইগুলো মুখস্থ রাখতে পারবো। আমি সেই ছন্দটা তোমাদের জন্য এখানে লিখেছি, আমি একটু পড়ে দিচ্ছি। দেখো, ষোড়শ বা একাদশ শতাব্দীতে, মানে কোনো একটা সময় ষোড়শ বা একাদশ শতাব্দীতে একটা স্থানে, পতঞ্জলিতে, এটা একটা স্থান, ষোড়শ বা একাদশ শতাব্দীতে পতঞ্জলিতে দুইজন মানুষ, একজনের নাম হচ্ছে বনস্পতি আর একজন বৃহস্পতি। ষোড়শ শতাব্দীতে মানে কোন এক সময়ে পতঞ্জলিতে বনস্পতি ও বৃহস্পতি এক আশ্চর্য মনীষা তস্কর ও গোষ্পদ দেখে, দেখে হবে, ওরা কি দেখছে? এক আশ্চর্য মনীষা তস্কর ও গোষ্পদ দেখে পরস্পরকে ছেড়ে পালিয়েছিল, ভয়ে পরস্পরকে ছেড়ে পালিয়েছিল। ঠিক আছে? কোন একটা সময়ে, সময়টা হচ্ছে ষোড়শ বা একাদশ শতাব্দীতে। কোন জায়গায়? পতঞ্জলিতে। কে কে? বৃহস্পতি ও বৃহস্পতি কি দেখছে আসলে, কি দেখে ভয় পাইছে? এক আশ্চর্য মনীষা তস্কর ও গোষ্পদ দেখে ভয় পেয়ে পরস্পরকে ছেড়ে পালিয়েছিল। ঠিক আছে? এর মাধ্যমে যেগুলো লাল কালি দেখতে পাচ্ছ, এই লাল কালির প্রত্যেকটা হচ্ছে এক একটা নিপাতনে সিদ্ধ। আশা করি তোমাদেরকে জিনিসগুলো বুঝতে পারছি। তাহলে নিপাতনে সিদ্ধ কোনগুলো দেখলা? ঠিক একইভাবে স্বরসন্ধিরও বেশ কিছু নিপাতনের সিদ্ধ আছে। এটা তোমরা ব্যঞ্জন সন্ধির জন্য বললাম, তাই না? স্বরসন্ধিরও আছে, তৎসমের যে স্বরসন্ধি আছে ওইটারও নিপাতনের সিদ্ধ আছে, বই থেকে তোমরা দেখে নিও, খুবই ইম্পর্টেন্ট কিন্তু। এখন আসো বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি কি জিনিস? বিসর্গ সন্ধি খুবই ইজি একটা নিয়ম, এটা আমি তোমাদেরকে দেখাই দিব। বিসর্গ সন্ধি কয় ধরনের হতে পারে ভাইয়া? আমি তোমাদেরকে চলো একটু ব্ল্যাকবোর্ডে জিনিসটা, সরি হোয়াইট বোর্ডে জিনিসটা দেখাই দিই, এবং 1 মিনিট আমি তোমাদের জন্য কয়েকটা পেজ রেডি করি। এখন এই ছবিগুলো দেখলে তোমরা জিনিসটা বুঝতে পারবা। আসলে এখন আমরা বিসর্গ সন্ধি পড়বো, আমাদের লাস্ট যে টপিকটা ছিল সেটা। বিসর্গ সন্ধির মধ্যে বিসর্গ সন্ধি আসলে কত প্রকার? বিসর্গ সন্ধি দেখো, রজাত দুইটা বলা হয়, একটা হচ্ছে রজাত ও সজাত। আমরা যেরকম বলি যে কলা ও লিচু, ঠিক তেমনি রজাত ও আরেকটা হচ্ছে সজাত। তো রজাত ও সজাতের মধ্যে আসলে কি বলতে চাচ্ছি, একটাতে র থাকে
তো র এর পরে রেফ বা এই ধরনের কথাবার্তা আসতে পারে। আপাতত মনে রাখো যে র থাকে। আর স্বজাত যেগুলা, ওই স এর মধ্যে দন্তস্ব থাকে, তালব্য স থাকে, মূর্ধন্য স থাকে। আর অলরেডি একটা কৌশলে বলে দিচ্ছি, সেটা হচ্ছে অজাত, ওকার থাকে, ওকার থাকে। হ্যাঁ, ওকার, ওকারে না মানে ও উচ্চারণ। আপাতত এটা মনে রাখো, র, ও এবং স্বজাত। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা যদি একটু এই জিনিসটা খেয়াল করি তাহলে আমরা ক্লিয়ারলি জিনিসটা বুঝতে পারবো। শুরুতেই আমরা একটা একটা করে তোমাদেরকে বোঝাচ্ছি। শুরুতেই আমরা এই জিনিসটা বুঝাই। দেখো, সেটা হচ্ছে যে শিরশ্ছেদ, এখানে তোমরা আশা করি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। এই ছবিটাতে খেয়াল করো, শিরশ্ছেদ, এখানে দেখো তালব্যশ আছে, তোমরা দেখতে পারতেছো তালব্যশ। এই তালব্যশটাকে, এগুলাকে আমরা উঠায় দিব। উঠায় দিয়ে এর জায়গায় আমরা বসাবো হচ্ছে এই যে বিসর্গ। এই যে বিসর্গ বসাচ্ছি, এই জন্য এটার নাম হচ্ছে বিসর্গ সন্ধি। ঠিক তেমনই এখানে যতগুলো, এই যে মূর্ধন্যস দেখতে পাচ্ছ, হ্যাঁ, তারপরে তালব্যশ দেখতে পাচ্ছ, তারপরে এই যে দেখো দন্তস্ব দেখতে পাচ্ছ। স্বজাতের মধ্যে দন্তস্ব, তালব্যশ এবং হচ্ছে গিয়ে খালি মূর্ধন্যস, এইগুলা সবগুলোই আছে। তো আমরা এইগুলাকে, এই জাস্ট এই জিনিসটাকে উঠায় দিয়ে ওইখানে আমরা বিসর্গ বসাই দিব। বাকি যা আছে সেম সেমই রাখবো। ঠিক তেমনি দেখো দুশ্চিন্তা, তবে এগুলোর জন্য প্র্যাকটিস করা লাগবে, কারণ এর মধ্যে তুমি দেখবা যে দুই তিনটা একটু অন্যরকম, একটু এক্সেপশন আছে। আমি তোমাদেরকে ওই জিনিসগুলো দেখাচ্ছি। দুশ্চিন্তা, দুশ্চিন্তার মধ্যে থেকে আমরা জাস্ট এই তালব্যশটাকে আউট করে দিয়ে এর স্থানে রিপ্লেস করে শুধুমাত্র বিসর্গ বসাই দিলাম। বাকি থাকলো চিন্তা, চিন্তাটা দিয়ে দিলাম। দুস্তর, এখানে দন্তস্ব আছে, এটাকে দিয়ে আমরা বিসর্গ বসাই দিলাম। বাকি থাকলো তর, তরটা আমরা বসাই দিলাম। জাস্ট আমাদেরকে বিসর্গ যেটা, সেটা বসাতে হচ্ছে দন্তস্ব, তালব্যস্ব, মূর্ধন্যস্ব এগুলার পরিবর্তে। এইটাই হচ্ছে সেগুলা। এখন মণি চৌধুরী স্যারের বই অনেকগুলো আছে, তোমরা ওইখান থেকে পড়ে নিতে পারো। আমি জাস্ট এখানে সুন্দর করে তোমাদের জন্য সাজায় আনছি, যাতে করে এই জিনিসগুলো তোমরা একদম হাতের নাগালে সবকিছু পেয়ে যাও এবং বুঝতে পারো। তারপর তুমি মণি চৌধুরী স্যারের বই পড়ো, ফলো করো, কোনো সমস্যা নাই। তাহলে কি আমরা এটা এখন ডিলিট করে দিতে পারি? আশা করি এটা ডিলিট করে দিলে তোমাদের কোনো সমস্যা নাই। এখন চলে আসো, আচ্ছা এখন চলে আসো আমরা এর পরের যেই স্লাইডটা সেটা একটু দেখি। দেখো, আমি বলছিলাম র জাত, র জাত, ওই র এর মধ্যে র থাকতে পারে, রেফও থাকে, মানে এক কথায় র উচ্চারণ যদি থাকে। যেমন ধরো যে এখানে তোমরা দেখতে পাচ্ছ নিরাকার, এর মধ্যে শুধুমাত্র র এর জন্য আমরা নিচ্ছি একটা বিসর্গ, আর বাকি যে নিরাকার, একটা আ পর্যন্ত বাদ দেয় নেই, কিছু বাদ দিবা না, নিরাকার নিয়ে নিলাম, নিরাকরণ, সরি নিরাকরণ। তারপরে এই যে রেফ ছিল দেখতে পাচ্ছ, এটাও কিন্তু র এর মধ্যেই পড়ে, ওইটার জন্য আমরা একটা বিসর্গ নিয়েছি এবং তারপরে আমরা বাকি যা ছিল তা লিখে দিয়েছি। এখন আর একটা বিষয় হচ্ছে, তোমাদেরকে এর পাশে জানাই রাখি, তোমরা অনেক সময় কিন্তু এই জিনিসগুলো ভুল করতে পারো। আমরা এই জায়গায় দুইটা উদাহরণ দেখার চেষ্টা করি, নীরব, নিরস। আমরা যদি নীরব এবং নিরস, নীরব এবং নিরস এই দুইটা খেয়াল করি, তাহলে এইটার যদি আমরা বিচ্ছেদ করি তাহলে কি হবে দেখো, নি লিখে আমরা বিসর্গ তো দিব, বাকি আবার রসও দিব। একটু আগে আমরা যখন করতেছিলাম র বাদ দিয়ে ফেলছি, রকে আর ফিরে আনার কোনো চান্স নাই, কিন্তু আমরা অলরেডি বিসর্গ নিয়ে ফেলছি, আবার ওই পাশে রও দিচ্ছি। আচ্ছা, তারপরে দেখো এখানে কি করছি, নি রস, আর সরি এখানে রব হওয়ার কথা ছিল, রব, আর এখানে রস। আবার আরেকটা জিনিস খেয়াল করছো, আগে দীর্ঘই ছিল, এখন কিন্তু রস্যই হয়ে গেছে। তো এইগুলো একটু কয়েকটা এক্সেপশন আছে, এইগুলো একটু তোমরা দেখে নিবা, ঠিক আছে? আচ্ছা, এ ছিল আমাদের র জাত এর মধ্যে যেগুলো সেগুলো। এখন চলে আসো, আমরা জাস্ট একটাই বাকি আছে, সেটা হইতেছে এই যে দেখো তপু, উকার, ও এর কথা বলছিলাম না, ও জাত, ওই যে তপু, উ বন, এই ও এর জায়গায় আমরা বসাই দিয়েছি বিসর্গর, ও এর জায়গায় বিসর্গর, ও এর জায়গায় বিসর্গর, সব জায়গায় বিসর্গর, মানে ও যেগুলো জায়গাতে ছিল ও এর জায়গায় বিসর্গর। তাহলে আমাদের এগুলো হয়ে যাচ্ছে। ওকে, আশা করি এর মধ্যে তোমাদের আর কোনো সমস্যা নাই। তবে স্যারের বইটা আমরা আরেকটু ফলো করি, উনি আর কিছু লিখে রাখছেন কিনা, আমরা কিছু বাদ দিলাম কিনা, ওই জিনিসগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। তোমরা এই উদাহরণগুলো কিন্তু অবশ্যই পড়ে নিবা, স্যার যে উদাহরণগুলো দিচ্ছেন এই উদাহরণগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই যে দেখো নিচের এই যে কয়েকটা আছে না, এই কয়েকটা কিন্তু হচ্ছে কয়েকটা বিশেষ বিসর্গ সন্ধি। সো এইগুলা একটু মুখস্থ করে নিতে হবে। এই অহরহ জিনিসটা কিন্তু পরীক্ষায় খুবই আসে, এগুলো মুখস্থ করতে হবে। আর এইগুলো মোটামুটি ইয়ার মধ্যে পড়ছে, নিয়মের মধ্যে পড়ছে, তিন চারটা এরকম আছে যেগুলো বাইরে যেতে পারে, এগুলো তোমরা পড়ে নিতে হবে। বিসর্গ সন্ধি হচ্ছে এইটাই, বেশি কিছু না। তাহলে আমার ক্লাস এবং মণি চৌধুরী স্যারের বই, এবং আরেকটা কথা বলি যে আমাদের যে এই আমাদের নিজস্ব যে বইটা আছে, এই বইটা আমরা কম্প্যাক্ট করে লিখছি, মানে যত ইম্পর্টেন্ট আছে সবকিছু এক জায়গাতে লিখছি। তো তোমরা চাইলে এটা পারচেস করে এখান থেকেও পড়তে পারো। স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে তোমরা এই বইটা পেয়ে যাবা। অ্যান্ড আমরা তুমি এই বইটা পারচেস করো বা না করো, তোমার একবার নক করে আমাদের এই বইয়ের ডেমো দেখা উচিত, কারণ দেখলেই বুঝতে পারবে যে এটা আসলে কি জিনিস, তারপরে না হয় তুমি তোমার সিদ্ধান্ত নিও। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই, দেখা হবে পরবর্তী ক্লাসে।